ভাবিয়ে শোনো, আবেগে লোকাল ভাষা বুঝলা গেছি। ডায়লগটা হওয়া ছিল এরকম, দুলাভাই আইরায় বাংলাদেশ খাফরায়, বাংলাদেশ আশ্রয়, মানে সিলেটি ভাষা এরকমই হয়। আমি একটু পপুলার প্রশ্নটি করে রাখি। সেই পপুলার প্রশ্নটা হচ্ছে, আপনারা কি তারেক রহমানের এগেইনস্টে যেসব মামলা হয়েছে সেই সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই? আমরা কোনো ব্যক্তি স্পেসিফিক মামলা উদ্যোগ করছি না। প্রিয় দর্শক, দেখছিলেন সংবাদ শিরোনাম। তারেক রহমান দেশে ফিরেছেন। অনেক বিশ্লেষক ইতিমধ্যেই দাবি করছেন তারেক রহমান গ্রেপ্তার হতে পারেন। এছাড়াও আজকে একটি টক শোতে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তো চলুন দর্শক, মূল ভিডিও শুরু করা যাক। তার আগে দর্শক, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক। আমি একটু পপুলার প্রশ্নটি করে রাখি। সেই পপুলার প্রশ্নটা হচ্ছে, আপনারা কি তারেক রহমানের এগেইনস্টে যেসব মামলা হয়েছে সেই সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই? আমরা কোনো ব্যক্তি স্পেসিফিক মামলা উদ্যোগ করছি না। আপনি দেখেন, আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্ট যে হত্যাকাণ্ডের যে মামলাগুলো ফলস মামলা করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, সেগুলো উইথড্র করেছি হত্যাকাণ্ডের অভিযোগগুলো ছাড়া। সেকেন্ড ফেজে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি। আমরা এখানে স্পিচ অফেন্সের সাথে কম্পিউটার অফেন্সের পার্থক্য করছি। আমরা, আপনি জানেন, প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে টাইম লাগছে। স্পিচ অফেন্স বা কথা বলার অপরাধের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের সমস্ত মামলা উদ্যোগ করা হবে। এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখবো না, আমরা ইস্যু ধরে ধরে করবো। এটা হচ্ছে মন্ত্রণালয়ের অ্যাপ্রোচ। আর একটা কথা বলি, আপনার মনে প্রশ্ন রাখতে পারে তাহলে হঠাৎ করে রোজিনা আর মাহমুদুর রহমান মান্নারটা উদ্যোগ হলো কেন? প্রশ্ন তুলেছে এবং খালেদা জিয়া। চলে আচ্ছা, খালেদা জিয়াটা তো আপনার খালেদা জিয়ার মামলা উদ্যোগ করেছে পরে। প্রথম আসছে রোজিনা আর মান্না ভাইয়েরটা। রোজিনা আর মান্না ভাই ওনারা দীর্ঘদিন সাফার করছিলেন, ওনারা পাসপোর্ট পাচ্ছিলেন না, বিদেশে যেতে পারছিলেন না। বিশেষ করে মাহমুদুর রহমান মান্না পাসপোর্ট পাচ্ছিলেন না। মাহমুদুর রহমান মান্না এখনো সংকটাপন্ন অবস্থায় হসপিটালে আছেন। ওনার বিরুদ্ধে একটাই মামলা ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা ছিল, একটা আইনেই মামলা ছিল। ওনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফারিংস এর মধ্যে দিয়েছেন। মান্না ভাইয়ের চিকিৎসা কাজ বন্ধ ছিল ওখানে। আর রোজিনার মেয়ের চিকিৎসার ব্যাপার, রোজিনার এরকম একটা, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, একটা কারণ ছিল। ওনারা খুব রিকোয়েস্ট করেছিল, আমরা একটা সিগনেচার স্টেটমেন্ট হিসাবে আমরা মামলা উদ্যোগ করেছি। আরো অনেক মামলা করেছি, আপনাকে এখানে বলে শেষ করতে পারবো না। যেমন ধরেন, আপনি মাহমুদুর রহমানের যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্পাদক, ওটা আমরা করেছি, এটা পত্রিকা আসে নাই। এরকম আরো আছে কিছু কিছু যেটার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা যেতে পারছেন না, আপনার বাচ্চা পড়তে যেতে পারছে না, আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না, বাইরে যাওয়ার অনেক প্রয়োজন তো থাকে মানুষের। সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার, দুই একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি। এখন খালেদ মানুষ তো ধরেন এই জিনিসগুলো বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করব, সমস্ত ইস্যু ওয়াইজ জিনিসগুলোকে করবো। ইস্যু ওয়াইজ করার ক্ষেত্রে আমরা ইস্যুটা একটা একটা করে ভাগ করছি। এই থার্ড ফেজে সাইবার সিকিউরিটি একটা মামলার পর থার্ড ফেজে আমার ইচ্ছা আছে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলা উদ্যোগের ব্যাপার, কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একসাথে কাজ করতে হয়। থার্ড ফেজে আমরা গায়েবী মামলাগুলো উদ্যোগ করার চেষ্টা করবো। কারণ বাংলাদেশে একটা মামলার দীর্ঘ জট রয়েছে, গায়েবী মামলা উদ্যোগ হলে সেটার দিক থেকে লাভবান হবে। এবং আপনি জানেন এই গায়েবী মামলাগুলো এত অবিশ্বাস্য, এত হাস্যকর, এত গাঁজাখুরি ছিল, এটা উইথড্র না করা তো মহাপাপের মতো একটা ব্যাপার হবে। আমরা আপনাকে একটু বলি, আমরা ফেজ ওয়াইজ যাবো, ব্যক্তি ওয়াইজ যাবো না। ব্যক্তি ওয়াইজ যে দুই একটা ঘটনা দেখেছেন আপনি, এটা এক্সেপশন। বেগম খালেদা জিয়ার সেই জন্য এক্সেপশন ছিল, তবে তারেক রহমান সাহেবের ক্ষেত্রে কোনো এক্সেপশন করা হচ্ছে না। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে মামলা উদ্যোগের ব্যাপারটা আপনি কোনটা বলতে চাচ্ছেন? ওনার যে ক্ষমা করার ব্যাপারটা? জি, ক্ষমা করার ব্যাপারটা। বেগম খালেদা জিয়ার মামলায় যে বিচারটা হয়েছিল, সেই বিচার নিয়ে মিজানুর রহমান খান এবং আমি লিখেছিলাম। আপনাকে একটা জিনিস মনে করাই দিই, বেগম খালেদা জিয়া মামলার শুনানিকালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এতিমের টাকা আমি আত্মসাৎ করেছি, এক্সক্লেমেশন চিহ্ন। সেটাকে বিচারক লিখেছেন উনি এতিমের টাকা আত্মসাৎ করে নিজের মুখে স্বীকার করেছেন। আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে। আরেকটা বলি আপনাকে, নিম্ন আদালত যে হাইকোর্ট যে সাজা দেয়, নিম্ন আদালত যে সাজা দেয়, সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয়? হাইকোর্ট বাড়িয়ে দেয় আপনি শুনেছেন? এমনকি যারা জামাতে যেসব লিডারের শাস্তি হচ্ছে, সেই সমস্ত যুদ্ধ অপরাধের ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে ঘটনা ঘটেছে। উনি শোনেন, পরে আমরা শুনলাম কি যেই বিচারক ওনাকে জামিন দিয়েছিল দেখে ওনার হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশনে এলিভেশন বন্ধ রেখেছিল, শাস্তি বাড়ানোর পর ওনাকে এলিভেট করা হয়েছে। আপনি জানেন গত আমলে কিভাবে বিচার হয়েছে। উনার মতো নির্যাতিত মানুষ বাংলাদেশে কে আছে গত 15 বছরে? যারা মারা গেছে ওনাদের কথা বাদ দিয়ে আমি জীবিত যারা পলিটিক্যাল লিডার আছে, আমি তো মনে করি উনার প্রতি, উনি যে এত বছর জেলে ছিল, উনার প্রতি চরম অবিচার করা হয়েছে। ভাবিয়ে শোনো, আবেগে
লোকাল ভাষা বুঝলা গেছি, ডায়লগটা হওয়া ছিল এরকম, দুলাভাই আইরায় বাংলাদেশ খাফরায়, বাংলাদেশ আশ্রয়, মানে সিলেটি ভাষা এরকমই হয়। একটা ডায়লগ শোনাচ্ছি, দুলাভাই আসছে রাজপথ কাঁপছে। দুলাভাই আসছে, রাজপথ কাঁপছে, ঈদ ঈদ লাগছে, দুলাভাই আসছে, খুশি খুশি লাগছে, দুলাভাই আসছে, ঈদ ঈদ লাগছে, দুলাভাই আসছে। নিশ্চয়ই শুনেছেন। এখন এই ভিডিওটি নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে যে তারেক রহমান অথবা বাংলাদেশের রাজনীতিতে হয় কি যে যারা নেতা বাপেরও ভাই হয়, ছেলেরও ভাই হয়। আপনি দেখবেন লোকাল এলাকার এমপি অথবা যারা নেতৃস্থানীয় ব্যক্তি থাকেন তাদেরকে আমরা সবাই গণহারে ভাই বলি, আব্বাউজারে ভাই বলে, আমরাও ভাই বলি। কিন্তু তারেক রহমানকে দুলাভাই ডাকা এরা কারা? আবার ভাষাগত দিক থেকে এখানে শুদ্ধ ভাষা ব্যবহৃত হয়েছে। আমার ধারণা তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বা স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা বাংলাদেশ থেকে মোটামুটি অর্ধ কোটি বা 1 কোটি প্লাস মাইনাস মানুষের কিন্তু একটা সমাগম ঘটবে 300 ফিটে। তো তার ঠিক আসার আগদিন থেকে যেখানে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এর আশেপাশে অলরেডি সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। তারেক রহমানের শ্বশুর বাড়ি কোথায়? কমেন্টে একটু লিখেন তো দেখি, আমি গণি 1 2 3 4। যাই হোক, অনেকে জানেন আবার অনেকে জানেন না। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, ওনার বাড়ি কিন্তু হচ্ছে সিলেটে। এমনকি তিনি তার বাবাও নৌবাহিনীর একজন বড় মাপের কর্মকর্তা ছিলেন, এমনকি একসময় জাতীয় পার্টিতে তিনি রাজনীতি করেছেন। তো যাই হোক, জুবাইদা রহমানের বর্ণাঢ্য জীবন আছে। এমবিবিএস পাশ করেছেন, বিদেশে পড়াশোনা করেছেন, এরপরে জিয়া পরিবারের পুত্রবধূ হয়েছেন। তো আমার ধারণা এখানে যারা এই স্লোগানটা দিয়েছে তারা সম্ভবত তারেক রহমানের শ্বশুর বাড়ির শালা টালা, অথবা থাকে না জুবাইদা রহমানের গ্রামের বাড়ি কোথায়, আমি আসলে গুগলে সার্চ করছিলাম, ওরকম ভাবে পাইনি, জাস্ট হচ্ছে সিলেটে। তো সিলেটের মানুষরাই হয়তোবা তারেক রহমানকে, বিশেষ করে যাই যেই গ্রামে জুবাইদা রহমানের জন্মস্থান বা ওনার বাবার বাড়ি, সেই গ্রামেরই নেতাকর্মীরা অধিকার সূত্রে জনাব তারেক রহমানকে দুলাভাই আসছে, বাংলাদেশ আসছে বা রাজপথ কাঁপছে এই ডায়লগটা দিচ্ছেন। তো যাই হোক, ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ কিছু আমি এখানে তথ্য দিচ্ছি। নাম্বার 1, আগামীকালকে যাদের ঢাকায় কাজ আছে বেটার হচ্ছে না যাওয়া উচিত। বিশেষ করে প্রবাসীরা যারা আছেন তাদের জন্য কিন্তু সরকারের বিশেষ নির্দেশনা আছে। আর যেখানে প্রোগ্রামটা হচ্ছে এয়ারপোর্ট থেকে খুব কাছাকাছি এরিয়া, আর সারা বাংলাদেশ থেকে যেই পরিমাণ মানুষ ঢাকায় অনুপ্রবেশ করেছে বা করতে যাচ্ছে, সো বিশাল একটা যানজট লাগবে। আর এই যানজট উপলক্ষে আপনি যদি ফ্লাইটের যাত্রী হয়ে থাকেন, মানে বিদেশগামী, তাহলে আপনাকে বিপদে পড়তে হতে পারে। সুতরাং বেটার হচ্ছে আজকে রাতেই চলে যাওয়া অথবা ঢাকায় বসবাসরত কোনো আত্মীয় স্বজনের বাসাতে অবস্থান করা। নাম্বার 2, আপনার আশেপাশে থাকা প্রত্যেকটি ব্যক্তিকে অনুসন্ধানী দৃষ্টিতে অবজারভেশন করুন। যে কোনো রকম রহস্যজনক অথবা সন্দেহজনক কার্যক্রম দেখলেই 999 নাম্বারে ফোন করে পুলিশকে তথ্য দিন, কারণ আগামীকালকে বাংলাদেশে অনেক ভয়াবহ ঘটনা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। সো সাবধানের মাইন নাই। তারেক প্রায় 18 বছর পরে দেশে ফিরছে। আমি প্রায় 20 বছর পরে দেশে ফিরব অচিরেই। তারেক বাংলাদেশে শেষ পর্যন্ত আসছে। অনেক খুঁজিয়েছি আমরা গত 1.5 বছর ওকে দেশে ফেরানোর জন্য, কারণ গত 1.5 বছর ধরে সে দেশে ফিরে না ইত্যাদি নাটক ড্রামা আমরা দেখেছি। কোনো মতে তারেক দেশে ফিরছিল না, কিন্তু শেষ পর্যন্ত একটি ডেভেলপমেন্টের কারণে সে বাংলাদেশে ফিরছে। সে ডেভেলপমেন্টটা কি? সেই ডেভেলপমেন্টটা হচ্ছে সত্য এটি যে তারেকের সাথে সজীব ওয়াজেদ জয়ের একটি সমঝোতা হয়েছে। এখানে এই সমঝোতার ভিতরে সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান ছিল, এটা মিথ্যে নয়। এবং তাদের ভিতরে কথা হয়েছে, এটা আমি নিশ্চিত। আমার সোর্স আপনাদেরকে বলার এখানে প্রয়োজন আছে বলে মনে করি না। যাই হোক, তারেক ফিরছে এবং এই দেশে ফেরার ভেতরে মধ্যস্থতা করেছে ভারত, এবং ভারতের থামস আপের পরে তারেক দেশে ফিরছে। এতে কি প্রমাণিত হচ্ছে? প্রমাণিত হচ্ছে ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশে রাজনীতি করা এখনো সম্ভব নয়। আমি কোন দেশের লেজুর বৃত্তিটা করে বাংলাদেশ চলবে আমি সেটা আশা করি না, আশা করতে চাই না। এবং আমি আশা করি যে আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যাবে। কিন্তু আমরা পার্শ্ববর্তী বা দক্ষিণ এশিয়ার কোন নির্দিষ্ট দেশের সাথে আমরা এমন কোনো সম্পর্ক গড়ে তুলব না যাতে সেই দেশটির
চামচা রাষ্ট্রে বা অধস্তন রাষ্ট্রে আমরা পরিণত হই। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক দরকার আছে, কারণ 71 সালে যুদ্ধের পরে আমরা তাদের সাথে কোনো রকম সম্পর্ক গড়ব না, সেটাও আমি মনে করি না। আমি মনে করি যে আমরা 71কে না ভুলে গিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক থাকতে পারে এবং থাকা উচিত, যাতে করে একটি চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। কিন্তু শেষ পর্যন্ত তারেক প্রমাণ করে দিল যে ভারতের সাথে আতাত না করে দেশে ফেরা সম্ভব নয়। আমাকে এই বিষয়ে পিঙ্কুর একটি ভিডিও পাঠিয়েছে একজন, সেখানে যে সে পুরোটা মিথ্যা কথা বলেছে তা কিন্তু না, এটা আমি বলতে পারি। আমি পিঙ্কুকে যথেষ্ট অপছন্দ করি, সেটা আপনারা জানেন, কিন্তু এই কথাটা একেবারে অমূলক নয় যে ভারতের সাথে একটি আতাত হয়েছে দু দলে। আপনারা জানেন যে আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, বিএনপি আমার প্রিয় দল, কিন্তু বিএনপির অনেক ভুল আছে, আওয়ামী লীগের অনেক ভুল আছে, কিন্তু বাংলাদেশে সব দল রাজনীতি করার অধিকার পাক, অন্যথায় দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা জড়িত হয়। বাংলাদেশে তবে যারা স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না, সেই দলগুলোর রাজনৈতিক অধিকার দেওয়া উচিত নয়, কারণ তারা দেশদ্রোহী এবং সেই দলগুলো হচ্ছে সন্ত্রাসী। যাই হোক, তারেক দেশে ফিরছে, এক হিসাবে সে দেশে ফিরে কি উল্টোবে কে জানে। দেশে কোনো ব্যাপক পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। সে আমেরিকান প্রেসিডেন্টের স্টাইলে চলা শুরু করেছে। আমেরিকান প্রেসিডেন্ট যেমন নিজস্ব এয়ার ওয়ান আসে ওই প্লেনে, আমেরিকার নিজস্ব প্রেসিডেন্সিয়াল প্লেন, অনেকটা নিজস্ব প্রেসিডেন্সিয়াল প্লেনেই তারেক আসছে। সেই এয়ারক্রাফটের অর্থাৎ বিমানের সেই ক্রাফটে সেই প্লেনের স্টাফ পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখনই তার আচরণ প্রাইম মিনিস্টারের মতো। একেবারে আউটস্ট্যান্ডিং যেটাকে বলে প্রোটেকশন অলরেডি তাকে দেওয়া হয়ে গেছে, অর্থাৎ মেনে নেওয়া হয়েছে সে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এবং তাকে সে মানে অত্যাধিক প্রোটোকল যেটা বলে, এরকম প্রোটোকলে কোনো সরকার প্রধান চলেনি, খালেদা জিয়াও না, শেখ হাসিনাও না। কিন্তু তার এয়ারপোর্টে সে ল্যান্ড করবে, সেখানে ওই সময় এয়ারপোর্টে কেউ থাকবেই না, সাধারণ জনগণের আগমনই সে সময় বন্ধ। বাংলাদেশের ইতিহাসে এরকম কারবার আমরা দেখি নাই। তারপর তার যে প্রোটেকশন, তার আমেরিকান প্রেসিডেন্টের মতো তার নিজস্ব গাড়ি বহর, নিজস্ব বাড়ি। আমেরিকান প্রেসিডেন্ট বাংলাদেশে একবার এসেছিলেন, একবারই, সেই ক্লিন্টন সাহেব। উনি আসার সময় যে এটা দেখেছিলাম, এটা হচ্ছে কোনো অংশে কম না। আমরা বোধহয় মাথার উপরে হেলিকপ্টার উঠতেও দেখবো তার প্রোটেকশনের জন্য। এই ধরনের প্রোটোকল মেনটেন করে তারেক বাংলাদেশে কিভাবে রাজনীতি করবে আমার বুঝে আসে না। বাংলাদেশে একজন জ্ঞানী এবং একজন যাকে বলে এলিট পরিবারের মানুষ ডক্টর কামাল হোসেন বাংলাদেশের রাজনীতিতে অশ্বডিম পেরেছিলেন। মেইন কারণ হচ্ছে উনি হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে পারতেন না। একবার ধানমন্ডিতে নির্বাচন করার সময় উনি বিভিন্ন বস্তিতে গিয়ে কতবার যে নিজের শার্টে টোকা দিয়েছেন বালু লেগেছে বলে আমাদের মনে আছে। তো তারেককে যেখানে এরকম প্রোটোকল নিয়ে চলে, সে বাংলাদেশে রাজনীতি করবে কিভাবে জনগণের কাছে যাবে, কিভাবে মাঠে ঘাটে দৌড়ে বেড়াবে। ওর বাবা যেমন বসে গিয়েছিল মাঠে ময়দানে, ও কিভাবে বসবে আমার তো ভাই বুঝে আসে না। যদি সেগুলি না লোক দেখানো, ওই কুইন এলিজাবেথের মতো লোক দেখানো ঘোরাঘুরি না হয়ে থাকে, তাই আমার মনে হয় না এই হানিমুন বেশি দিন চলবে। আর তারেক বাংলাদেশে রাজনীতিতে আসছে এবং সে ভারতের মন জয় করে টিকে থাকতে পারবে আমি মনে করি না। দেখতে হবে যে তারেক বাংলাদেশে এসে সেই মঞ্চে ভাষণ দেওয়ার সময় সে কতগুলো কথা বলে কিনা। প্রথমত, সে যদি পাকিস্তানের সাথে প্রেম দেখায় বা ভারতকে যদি ধিক্কার দেয় কোনো না কোনো ভাবে, আবার যদি স্লোগান দেয় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এরকম কিছু বলে, তাহলে তার সাথে ভারতের যে একটি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা ভেঙে পড়বে। এবং অপরদিকে যদি ভারতের সঙ্গে অতি বন্ধুত্ব দেখায় বা ভারতের বিরুদ্ধে যদি কিছু না বলে, তাহলে আবার পাকিস্তান এর সঙ্গে তার যত রকম প্রেম প্রীতি আছে এগুলো ভেঙে যাবে। সে তার মাকে শয্যাশায়ী অবস্থায়, বোধহয় তার মা আর দুনিয়াতে নাই যতটুকু জানি আমরা, যদি থেকেও থাকে, কোনো ছেলে মৃত প্রায় বা মৃত মার ডেড বডি বা প্রায় ডেড বা কমাতে রেখে কিভাবে সম্বর্ধনা গ্রহণ করবে কয়েক ঘন্টার ভেতরে, ভাই আমার বুঝে আসে না এটা কি ধরনের সন্তান।
এবার কিভাবেই বা পারবে? ইট ডাজন্ট মেক সেন্স। এটা 1-2 দিন পরেও হতে পারতো, 1-2 দিন পরে হলে বোধহয় তারেকের সম্মানহানি হতো না। আমরা সেখানে যে মানুষের গ্যাদারিং হওয়া দেখা শুরু করেছি, তারেকের মুখোশ পরা, অর্থাৎ তারেকের মতো মুখোশ, তারেকের ছবি সম্বলিত মুখোশ পরা, সেখানে যেভাবে তারেক তারেক করা, মানে বাংলাদেশে একজন রাজাধিরাজ মহারাজ আসছেন। বাংলাদেশের মানুষ চামচামিতে বোধহয় বিশ্ব রেকর্ড। আনফরচুনেটলি আমরা এই চামচামি থেকে বেরোতে পারলাম না। আনফরচুনেটলি বাংলাদেশ যেহেতু এখন পর্যন্ত এই বাংলা, পূর্ব বাংলা 33টি পরিবার 2000 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। মনে করেছিলাম অন্তত একটি পরিবার থেকে, পারিবারিক শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, তবে আমরা আরেকটি পারিবারিক শাসন আমরা এখন কন্টিনিউ দেখব। তারেকের বউ তারেকের কাছে গিয়ে আবার একসাথে দেশে ফিরে, এটা কোনো লজিক্যাল মেক সেন্স করেনি আমার কাছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, তারেক রহমানকে নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।